আমাকে বলেন, প্রথম হচ্ছে জুলাই মাসের বলছে জুলাই মাসের প্রথম সপ্তাহ। তাহলে আমরা বললাম প্রথম সপ্তাহ মানে কয়দিন? এক সপ্তাহ মানে 7 দিন। 7 দিন, এই জন্য নিচে 7 হয়েছে প্রথম সপ্তাহে। ঠিক আছে, 5 দিন বৃষ্টি হয়েছে, তাহলে বৃষ্টি হয়েছিল 5/7। আর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, তাহলে 7/2 হবে। 7/কত? 2। 7/2 বুঝছেন কি? স্যার বুঝি নাই স্যার, 5/7টা জানুয়ারি মাসের 3 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, জানুয়ারিতে 3 তারিখ বৃষ্টি হয়। জানুয়ারি মাস বললাম কয়দিন? স্যার জানুয়ারি মাস স্যার 31 দিন। তাহলে 3 তারিখ কয়দিন আছে, একদিন না 2 দিন? জি স্যার 3 তারিখ স্যার কয়দিন? একদিন। একদিন। তাহলে 1/31 হচ্ছিল গা প্রথমটা উত্তর। বুঝছেন কি যেটা দিছিলাম? আর জি 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 36 বিসিএস যেটা আসছিল, 36 বিসিএস কি আসছিল? জানুয়ারি মাসে জুলাই মাসের প্রথম সপ্তাহে 5 দিন বৃষ্টি হয়েছে। তাহলে প্রথম সপ্তাহে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কতটুকু? ঠিক আছে, তাহলে 5 দিন যেহেতু বৃষ্টি, তাহলে প্রথম সপ্তাহ মানে কয়দিন? স্যার 7 দিন। তাহলে 7 দিন। তাহলে 7/5 হচ্ছে বৃষ্টি হয়েছে। না হওয়ার সম্ভাবনা 1 - হচ্ছে 7/5। বুঝতে পেরেছেন? এখানে যদি বলতেন যে দ্বিতীয় সপ্তাহে, তখনও কি 7 দিতাম? হ্যাঁ, 7 হইতো। দ্বিতীয় সপ্তাহ মানে 7 দিন। যদি বলতো প্রথম 2 সপ্তাহে, স্যার যদি বলতো প্রথম 2 সপ্তাহে, তাহলে কি হইতো? স্যার এখানে 15 দিন হতো যদি স্যার। 15 দিন হতো স্যার। হ্যাঁ, 14 দিন হইতো। স্যার 14 দিন, 14 এক দিন। প্রথম কোশ্চেন বলেন। এক সপ্তাহের কথা বললে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 1 - 5/7, কিন্তু আপনি মানে যখন আগে বললেন বৃষ্টি হচ্ছে, কতটুকু? 5/7। তাহলে না হয়েছে 1 - 1 থেকে দেন। স্যার শুধু সোমবার বললেন, তখন তো ব্যাপারটা কেমন পেছ লেগে গেল। কোন সোমবার জানো? আপনি বললেন যে যে জুলাই মাসের কথা, জানুয়ারি মাসের সোমবার। জানুয়ারি মাস না, ওই প্রশ্নের ভিতরে স্যার বলছিল যে 7 দিনের মধ্যে বৃষ্টি হয় 5 দিন, কিন্তু সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, এভাবে বলছিলেন সোমবার স্যার। মানে ওই 2 দিনের মধ্যে একদিন। জি স্যার। ওই 2 দিনের মধ্যে একদিন। তো সেক্ষেত্রে আমরা আমরা লিখতে পারতাম এইভাবে 1/2। কি এর লাগে 1/2 লাগবো? সোমবার মানে হচ্ছে হলো ওই যে 5 দিন যে বৃষ্টি হয়ে গেছে, হ্যাঁ, 5 দিন তো বৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে, এগুলো হয়ে গেছে। জি স্যার। তাহলে বাকি সোমবার ওই 2 দিনের মধ্যে একদিন থাকবেই। থাকবে নাকি থাকবে না? ওই বাকি 2 দিনের মধ্যে একদিন থাকবে, শেষ। স্যার অঙ্ক তো তুলছি, এটা এভাবে এভাবে শেষ। তুলছি আর কি। হ্যাঁ, শেষ। বুঝছেন কি? সোমবার ওই 2 দিনের মধ্যে একদিন থাকবে। আচ্ছা স্যার, এক বছরে 53টি শুক্রবার থাকার সম্ভাবনা কত? 1 বছরে 53টি শুক্রবার থাকার সম্ভাবনা কতটুকু এরকম বলছে? জি স্যার। আচ্ছা, 1 বছরে 53টি শুক্রবার থাকার সম্ভাবনা হচ্ছে 1/7। আচ্ছা, কিভাবে একটু বুঝাই দিন। আচ্ছা, এখন আমার বলেন, শুক্রবার বলেন তো ভাই, এই 7 দিনের মধ্যে কয়দিন থাকে? একদিন। একদিন স্যার। তাহলে 1/7 হবে রাজা। স্যার আবার একটু। আচ্ছা, এখন উনি বলছে যে মানে 1 বছরের মধ্যে 53টি শুক্রবার থাকার সম্ভাবনা কতটুকু? 53টি শুক্রবার, হ্যাঁ। তাহলে এখন আমাকে বলেন, এই 1 বছরের মধ্যে সপ্তাহ আছে কয়টা বলেন? স্যার মাসে হচ্ছে 4টা সপ্তাহ 52 সপ্তাহ স্যার। নরমালি। 52টা সপ্তাহ নাকি? হ্যাঁ, আচ্ছা, তার মানে শুক্রবার কি বলুন তো, শুক্রবার প্রতি 7 দিনে কি একদিন হইতে পারে না? একদিন হতে পারে। তাহলে হ্যাঁ, সম্ভাবনা 53টা 7 দিন কিভাবে একদিন। হবে স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে স্যার 53টা শুক্রবার কিভাবে হবে? 52টা আচ্ছা, যদি সপ্তাহ হয়, তাহলে তো 52টা। হ্যাঁ, বুঝিনি বুঝিনি, বলেন সম্ভাবনা প্রশ্ন আছে করেন। তো। স্যার মানে ইসে মানে কি বলে, সপ্তাহ আছে হচ্ছে স্যার 52টা 1 বছরে। হুম। দাঁড়া দাঁড়া, তাহলে তোমার এটা কাজ করতেছে, শুক্রবার দাঁড়া কিভাবে হবে? যাও। আর 1 বছরে দিন 52টার থাকে পরও স্যার আরো একদিন থেকে যাই। নাও 365 দিন। 365 যখন 7 ভাগ দিবেন, তাহলে অবশিষ্ট থাকে কত বলুন তো? 1 থাকে। 52 সাথে 1 থাকে একদিন না, থাকে থাকে না? থাকে স্যার। ওই হ্যাঁ, একদিনে কিন্তু শুক্রবার হওয়ার একটা সুযোগ আছে, আছে নাকি নাই?
আচ্ছা স্যার, বৃহস্পতিবারে যদি মাস আচ্ছা, পড়ে তাহলে তো শুক্রবার একদিন হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ আচ্ছা তার মানে স্যার, এখানে যদি বলে যে লিপ ইয়ারে 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা কত? তাহলে 7/2 হবে। তাহলে 7/2 কত হবে? 2 হবে। যদি লিপ ইয়ার বলে, লিপ ইয়ার হলে কিন্তু ওই সালটা হচ্ছে 366 দিনে। কত দিনে? 366 দিনে। তার মানে শুক্রবার এখানে ঘুরে 2বার আসতে পারে। 7/2 কত হবে? 2 হবে। তার মানে প্রতিটা সপ্তাহে 2টা শুক্রবার হইতে পারে লিপ ইয়ার হইলে। কারণ 29 তারিখে বলেন, 29 তারিখ 29শে ফেব্রুয়ারি, তার মানে এটাই কিন্তু ভাই শুক্রবার কিন্তু 2বার আসতে পারে। আচ্ছা স্যার, এখানে কি মানে শুক্র শনি রবি এরকম সব দিনগুলো দুইবার আসতে সবগুলো পারে? সেম, সেই উত্তর সেম। হ্যাঁ, শুক্র শনি রবি যা যা বলো সেম উত্তর। হয়েছে? জি তাহলে স্যার। 52 ওই যে আগের কোশ্চেনটা 53টা শুক্রবার হওয়ার সম্ভাবনা, এটাই অ্যান্সার হবে তাহলে। 7/2 এক হবে। কেন 53টা বলছে? একটা এক বর্ষে 53টা শুক্রবার হওয়ার সম্ভাবনা কতটুকু, নাকি? আমাকে বলেন, প্রতি সপ্তাহে কিন্তু একবার করে শুক্রবার আসে নাকি আসে না? আচ্ছা স্যার। আসে। তাহলে 7 দিনে একবার শুক্রবার হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? কিন্তু উনি যখন বলছে একটা অধিবর্ষে, অধিবেশে কিন্তু ভাই এই লিপ ইয়ার কিন্তু 29শে ফেব্রুয়ারি, এই 29শে ফেব্রুয়ারিতে কিন্তু ভাই 2বার শুক্রবার চলে আসতে পারে। মানে কোনো একটা সপ্তাহে 2বার শুক্রবার পড়তে পারে। শুক্রবার চলে আসতে পারে, হ্যাঁ। মানে না, ও প্রতি সপ্তাহে তো 2বার আসতে পারে, একটা সুযোগ আছে। যেমন আগের অঙ্কের মধ্যে সাধারণ বর্ষ থাকলে এই জায়গায় কিন্তু 28 তারিখে কোনোদিন 2বার শুক্রবার আসবে না। ফেব্রুয়ারি মাসে গিয়ে একবারই হবে শুক্রবার সবসময়, বুঝছেন কি? কিন্তু অধিবর্ষে কিন্তু ভাই এই ফেব্রুয়ারি মাসে 2বার শুক্রবার হওয়ার একটা সুযোগ আছে। প্রতি সপ্তাহে 2বার হওয়ার, শুরু এবং শেষ। শুক্রবার দিয়ে শুরু, শুক্রবার দিয়ে শেষ। শুক্রবার দিয়ে শুরু, শুক্রবার দিয়ে শেষ, বুঝছেন কি? জি স্যার। এই জন্য ওকে স্যার, ডান। 7/2 কত? 2 হবে। রান। ওকে স্যার, ডান। ওই ভাইয়াটা বললেন যে কি ছিল ভাইয়া, 52 আর 53 কোশ্চেনটা কি? বলছে এক একটা বছরে বর্ষে 53টি শুক্রবার থাকার সম্ভাবনা কত? 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা কতটুকু? হ্যাঁ, আর একটা হচ্ছে লিপ ইয়ারে ওইটার 53টি আনসারও তো 2/7। না না, এটার আনসার হলো ওইটা 1/7। 1/7 আপু। 2/7 হইল গা, 7/2 হচ্ছিল লিপ গা ইয়ারে যদি অধিবর্ষ 53টি হয়, শুক্রবার থাকার সম্ভাবনা কত? ঠিক আছে? যদি অধিবর্ষ হয় 7/2, আর যদি অধিবর্ষ না হয় 7/1, সুদা হিসাব, ঠিক আছে? যে কোনো বারই বলুক, এটা শুক্রবার শনিবার রবিবার সোমবার যাই বলুক, বুঝছেন কি? স্যার 52 বলুক, 53 বলুক, 54 বলুক, যত সপ্তাহে বলুক যাই বলুক, 1/7 হবে। 54টা শুক্রবার আসার কোনো সুযোগই নাই। সর্বোচ্চ শুক্রবার হবে 53টা, বুঝছি স্যার। বুঝছেন কি? স্যার, সম্ভবতা বলে বলেন। ডান স্যার, এগিয়ে যান। ওকে, ডান। এইবার আসেন আমরা চলে যাবো হচ্ছে আরেকটার মধ্যে, ভগ্নাংশের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, ভগ্নাংশ দেওয়ার আগে আমরা তাসটা শেষ করে আসি, তাহলে হবে। তাস, তাই কত বলুন তো? 6। এটা হচ্ছে তাস বিষয়টা। হ্যাঁ, ওকে, লেখেন। একটি তাসের প্যাকেট থেকে, ঠিক আছে, একটি তাসের প্যাকেট থেকে একটি তাস নেওয়া হলে কোশ্চেন নাম্বার 1। এবার কোশ্চেন গুলো লিখবেন আগের মতো, আবার আগের মতো। একটি তাসের প্যাকেট থেকে একটি তাস নেওয়া হলে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার কত? 1। রেডি? টেক্কা ওঠার আচ্ছা আমি লিখি, সমস্যা নেই। টেক্কা ওঠার সম্ভাবনা কতটুকু? একই, সব সেম জিনিসে ভাই, আমরা যা পড়ছি তাই। টেক্কা ওঠার সম্ভবতা কত? 2 নম্বরে
হরতন ওঠার সম্ভাবনা কতটুকু? 3 নম্বরে টেক্কা অথবা হরতন ওঠার সম্ভাবনা কতটুকু? 4 নম্বরে গোলাম ও হরতন ওঠার সম্ভাবনা কতটুকু? রাজা ও রানী ওঠার সম্ভাবনা কতটুকু? আর দিলাম না, ঠিক আছে, এরকম নানান ভাবে আর দিলাম না। হয়েছে? জি স্যার, লেখা হয়েছে। তো কালকে যা পড়াইছি, ঠিক আছে, সব বুঝছিলেন তো নাকি? জি স্যার। আমি কিন্তু কোথাও কোনো সূত্র ইউজ করি নাই। ইউজ করছি? কোথাও ইউজ করি নাই। আমি একদম বেসিক কথাগুলো বলছি, যে এই যে এইভাবে হয়, এভাবে হয়, নিচে ঘটনা ঘটা ঘটা কি উঠতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমি মুছে দিলাম। রেডি? মুছে দিলাম কিন্তু। আচ্ছা, এখন কথা হচ্ছে, এই তাসের আপনার জানতে হবে, একটা তাসের প্যাকেটে আসলে 52টা তাস থাকে। কটা তাস থাকে? 52টা। বুঝছেন কি? একটা তাসের প্যাকেটে তাস থাকে কটা বলুন তো? 52টা। তার মধ্যে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লাগা লাল কার্ড, আর একটা হচ্ছে কালো কার্ড। লাল কার্ড হচ্ছে 26টা, কালো কার্ড হচ্ছে 26টা। লাল কার্ডকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হরতন, আর একটা হচ্ছে বলুন তো রুইতন। কালো কার্ডকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এই হরতন রুইতন, আর একটা হচ্ছে কি বলুন তো, একটা হচ্ছে চিরাতন, আর একটা হচ্ছে ইস্কাপন। বুঝছেন কি? হরতন রুইতন, এই হরতনকে আবার 5 ভাগে ভাগ করা যায়। স্যার, এটা কি চিরাতন? চিরাতন আর একটা ইস্কাপন, হ্যাঁ। হরতনকে আবার 5 ভাগ করা যায়। একটা হচ্ছে রাজা, আর একটা হচ্ছে রানী, আর একটা হচ্ছে গোলাম, আর একটা হচ্ছে টেক্কা, আর একটা হচ্ছে 2 থেকে কি বলতো 10। এই কাঠগুলোর নাম, এগুলো কাঠগুলোর নাম কিন্তু। রুইতনের সেম, রাজা রানী গোলাম। এটা হলো রাজা রানী গোলাম টেক্কা 2 থেকে 10। এটা রাজা রানী গোলাম টেক্কা 2 থেকে 10। বুঝছেন কি? সবার এরকম আছে, রাজা রানী গোলাম টেক্কা। তাহলে রাজা আছে একটা, তাহলে যেহেতু দুই ভাগ করছি, হরতন 13টা, রুইতন 13টা, চিরাতন 13টা, ইস্কাপন 13টা। বুঝছেন কি? বুঝছেন? তো সবগুলো কি রাজা রানী গোলাম থেকে থাকে? রাজা রানী গোলাম টেক্কা 2 থেকে 10। রাজা রানী গোলাম টেক্কা 2 থেকে 10। রাজা রানী গোলাম টেক্কা সবার একটা একটা রাজা আছে, রানী আছে, গোলাম আছে, টেক্কা আছে, হ্যাঁ। 2 থেকে 10। বুঝছেন? হয়েছে? এখন হচ্ছে, এইবার আসেন গাড়ি। এবার আমি মুছে দিলাম। এগুলো তো লেখা শেষ মনে হয়, লেখা শেষ না? লেখা শেষ তো? জি স্যার। আচ্ছা, লেখা শেষ। এবার ডান। এবার আমি মুছে দিলাম। এখন আসেন,
প্রথমত আপনাকে কি বলছিল, কোশ্চেন গুলো কি বলছিল, তার মানে নিচে কিন্তু 1 নাম্বার কোশ্চেনটা হচ্ছে নিচে কিন্তু সবসময় 52টা ঘটনা ঘটবে। নিচে লিখলাম কি বলুন তো, 52টা ঘটনা ঘটবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই, ঠিক আছে? তাহলে টোটাল ঘটনা 52। কেন টোটাল ঘটনা 52 বলুন তো, কেন টোটাল ঘটনা 52? ও তাসের সংখ্যা যে মোট 52টা, তার থেকে তাই। টোটাল টোটাল তার সাথে 52টা, এই জন্য টোটাল ঘটনা কি বলুন তো 52। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার ভাই আসেন, রেডি রেডি কিন্তু। এখন তারপর কি বলছে, তারপর বলছে হচ্ছে এবার বলেন তারপর কি বলছে বলুন তো, তারপর এখন প্রথম কোশ্চেনটা কি করছে বলুন তো। টেক্কা ওঠার সম্ভাবনা কতটুকু? আচ্ছা বলুন তো ভাই, টেক্কা ছিল কটা টোটাল? 4টা। 4টা। কার 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 কার? স্যার হচ্ছে আপনার ওই যে হরতন, রুইতন, চিরাতন আর ইস্কাপন, 4টাতেই টেক্কা আছে। তাহলে 4 বাই কি বলুন তো 52, তাহলে 1/13। তাহলে টেক কটার সম্ভাবনা 1 বাই কি বলুন তো 13, 1 বাই কি বলুন তো 13 হয়েছে। জি স্যার। আচ্ছা 1 বাই কি বলুন তো 13, তাহলে 4 বাই কি বলুন তো 52, তাহলে 1/13 শেষ। দেন আমি কি আমার নিয়ম চেঞ্জ করছি বলেন, একদম কালকে থেকে যা শুরু করছি চেঞ্জ করছি? না স্যার। না চেঞ্জ করিনি, আমি চেঞ্জ করবো না, ঠিক আছে? কথা তো একটাই থাকে, শুনুন, অঙ্ক সবসময় একটা পদ্ধতিতে হয়, আমরা হুদাই এগুলো পদ্ধতিগুলো চেঞ্জ করি, বুঝছেন কি? আচ্ছা 2 নাম্বার, 2 নাম্বার তাহলে কি বলছে বলেন, 2 নাম্বার কি বলছে বলেন তো, নিচে তো স্যার, হরতন ওঠার হরতন ওঠার সম্ভাবনা কত? সম্ভাবনা আচ্ছা হরতন বলেন তো কয়টা আছে? একটা। 13টা। এই মেয়ে হরতন 13 আছে না? হরতন 13 আছে নাকি নাই? 13টা। তাহলে 1 বাই কত বলেন তো, 13। হরতন 13টা শেষ। আচ্ছা এইবার আসেন পরেরটা, তারপর 3 নাম্বারটা কি দিয়েছিল বলেন, 3 নাম্বারটা কি দিয়েছিল? টেক্কা অথবা হরতন ওঠার সম্ভাবনা। টেক্কা অথবা হরতন। আচ্ছা বলেন তো টেক্কা আছে কয়টা? 4টা। 4/52 প্লাস একটা তাস নিচে কিন্তু একাধিক নাই, নাই মাঝে গুণ দিব। হরতন আছে 13, তাহলে 13/52 বলেন তো কোনো কমন আছে নাকি নাই? স্যার 52, হ্যাঁ কমন তো থাকবে, থাকার কথা। অবশ্যই কমন আছে নাকি নাই বলেন স্যার না। ওই যে টেক্কা যে নিলাম, আচ্ছা হরতন টেক্কা হ্যাঁ, যেটা, টেক্কার মধ্যে হরতনের কি সাথে যখন এটা আমি আছে। হরতনের মধ্যে এটারে এটারে বলে হচ্ছে কি জানেন, এটা হলো একটা কমন। বর্ধনশীল, এটা বলে হচ্ছে অবর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা, বুঝছেন কি? হ্যাঁ বলে না, যদি আমি একটা সহজ কথা বলি, দেখবেন একটু পরে আমি আপনাকে এই বেসিক কথাগুলো বলবো আর কি। স্বাধীন, অধীন, বর্জন, অবর্জন, দৈব ঘটনা, ঘটনা, নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, অনিশ্চিত ঘটনা, বুঝছেন কি? এগুলো বলবো একটু পরে আর কি, এগুলো জানার জন্য জানা আর কি। তো এটা বলে হচ্ছে কি অবর্জনশীল ঘটনা, হ্যাঁ, অবা অবিচ্ছিন্ন ঘটনা যেটা বলে আর কি, হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে অবর্জনশীল কেন জানেন? দেখেন তো দুইটার মধ্যে কোনো, এই যে দুইটা কথার মধ্যে কোনো কমন আছে নাকি নাই? জি স্যার, হরতনের মধ্যে টেক্কা আছে একটা। একটা কমন আছে, তাহলে 1 বাই কি বলুন তো 52 মাইনাস হয়ে যাবে, 1/52 কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, শেষ। যদি কখনো কমন থাকে, আমরা কিন্তু আগে এরকম করছি না কই নাই বলেন তো, এরকম করছি না কই নাই? করছি। হ্যাঁ করছি। করছি, ঠিক আছে, ওকে ডান। তাহলে 1/52, এবার কাজ করলে যা আসে তাই আপনার রেজাল্ট। 16/52 স্যার কাইটে দিলে। বুঝছেন কি? জি স্যার। আচ্ছা এটা হচ্ছে ডান। এবার আসেন পরেরটা, রেডি? পরেরটা তাহলে কি বলছে, হ্যাঁ বলেন তো পরেরটা কি বলছে, বলেন তো পরেরটা কি বলছে। তারপরে কোনো কিছু গোলাম ও কম থাকলে আমি হরতনের করে দিব। সম্ভাবনা। হ্যাঁ হ্যাঁ, দেখুন টেক্কা জন গোলাম ও নিছি, হরতনের একটা টেক্কা এখানে ছিল না, ছিল না? তার মানে টেক্কা হুম। দুইবার নিলাম না, এখানে টেক্কার তো টেক্কা নিছি, আবার হরতনের তো টেক্কা নিয়ে নিছি, এই জন্য মাইনাস করে দিছি। বুঝছেন? বলেন তারপরটা কি বলছিল বলেন। স্যার গোলাম ও হরতন ওঠার সম্ভাবনা। আচ্ছা গোলাম ও হরতন, আমার বলেন গোলাম ও হরতন এরকম কোন কার্ড আছে নাকি নাই? একটা। স্যার একটা। তার 1/52 শেষ। ও বললে শুধু কমন নিব, শেষ। অথচ দেখবেন বইগুলোতে লেখে কি, ও বললে অথবা বললে কি হয় বলুন তো, গুণ হয়। সরি, ও বললে কি হয়, গুণ হয়, অথবা বললে কি হয় বলুন তো, যোগ হয়, ঠিক আছে? আমরা কি কোথাও এরকম এরকম ডিপেন্ড করে কোনো কিছু লিখছি? হ্যাঁ, No. 4 নম্বরটা বলবে স্যার, গোলাম ও হরতন হরতন বলুন তো, সম্ভাবনা। একটা এমন কোন কার্ড আসছে কিনা পৃথিবীতে যেটা উঠলে একেবারে আমি গোলামও বলতে পারবো, একেবারে টেক্কা বলতে পারবো, সরি একেবারে হরতনও বলতে পারবো, এরকম কোন কার্ড আছে নাকি নাই? গোলাম জি স্যার আছে। করা আছে।
বলেন গোলাম আছে কয়টা, এমনি গোলাম আছে কয়টা বলেন। গোলাম আছে এমনিতে স্যার 4টা। আচ্ছা আমার প্রথম তো বলেন, বলেন টোটাল কাঠ কয়টা? 52টা স্যার। আমাদের লাল কাঠ কয়টা? লাল কাঠ হচ্ছে 26টা। কালো কাঠ? 26টা। লাল কাঠকে কয় ভাগে ভাগ করা যায়? স্যার 2 ভাগে, হরতন রুইতন। হরতন রুইতন। হরতন আবার কয় ভাগ করা যায়? স্যার 4 ভাগ। ওই যে 5 রাজা ভাগে। রানী। রাজা রানী গোলাম, বলেন হরতনের মধ্যে কি গোলাম কি একটা আছে নাকি নাই? জি স্যার আছে একটা। তাহলে এটা কমন না, হরতনে কমন না? জি স্যার। আচ্ছা এই হরতনে এই কাঠটা যদি উঠে, আমি যদি বলি যে এটা হরতন আছে, আবার আপনি যদি সাথে সাথে গোলাম বলেন, কোনো সমস্যা? না স্যার। তাহলে আমরা বলতেই পারি হরতন গোলাম উঠছে। জি স্যার। 1/52, বুঝছেন কি? জি স্যার বুঝছি। আচ্ছা, একটা টেক্কা উঠছে, আরেকটা হচ্ছে লগা কালো কাঠ উঠছে। না, এটা তো এটার মধ্যে তো আবার কমন আছে, ঠিক আছে, দুইটা। টেক্কা এবং কালো কাঠের মধ্যে কমন কয়টা আছে বলেন তো? দুইটা। কালো কাঠের হ্যাঁ টেক্কা আছে কয়টা? দুইটা। স্যার, ওই যে চিরাতনে একটা আর ইস্কাপনে একটা, দুইটা। হ্যাঁ, চিরাতনে একটা, ইস্কাটনে একটা, একটা করে আছে, বুঝছেন কি? জি স্যার। ওকে ডান। তাহলে আপনি কি বুঝছেন তাসের ব্যাপারটা কি বুঝছেন? জি স্যার। এটাই হচ্ছে তাসের ব্যাপার, বুঝছেন কি? এখন যদি আমি বলতাম পরপর দুইটা তাস নেওয়া হলে, দেখেন আমি যদি বলতাম পরপর দুইটা তাস নেওয়া হলে টেক্কা ওঠার সমান, বলেন প্রথমবার টেক্কা ওঠার সমান কতটুকু ভাই বলেন? 1/4 into 1/52, মানে সরি 4/52 into। দ্বিতীয়বার টেক্কা ওঠার সমান 3/51, এগুলো কি করছি না করি নাই? ও আচ্ছা, একটা তো নিয়ে গেছি। স্যার করছি স্যার। তাহলে হ্যাঁ। মাঝখানে গুণ দিলে, মাঝখানে গুণ দিব, ঠিক আছে। এই যে দ্বিতীয়বার নিচ্ছি না, এটারে বলা হচ্ছে কি, তারা কি ঘটনা জানেন? অধীন ঘটনা বা নির্ভরশীল ঘটনা, বুঝছেন কি? দ্বিতীয়বার কি কি উঠবে এটা ডিপেন্ড করবে আগেরটার উপরে, বুঝেন নে? স্যার এটা এটা তো কি বুঝি না। স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা বলবো, আচ্ছা এই বলে কোশ্চেনটা ফেলি, তো হ্যাঁ? লেখেন নাই মনে হয়। আচ্ছা না, কোশ্চেন লিখি না, এটা এটা লিখি না আমি, just বলার জন্য কি, পরপর দুইটা কার্ড নেওয়া হলে, পরপর দুইটা কার্ড নিছি, কয়টা কার্ড নিছি? দুইটা। তা জি বলছে স্যার। টেক্কা ওঠার সময় কত? প্রথমবার টেক্কা ওঠার সময় কতটুকু? 4/কত? 52। 52 তাহলে একটা কিন্তু উঠে গেছে, উঠে গেছে। উঠে গেছে না? জি। দ্বিতীয়বার কিন্তু টোটাল কার্ড এখানে 51 আছে, 51 টেক্কা আছে ওটা 3টা। তিনটা। টেক্কা তো একটা তুলেই ফেলছি। জি। তাহলে তাহলে দ্বিতীয়টা হচ্ছিল, এই দ্বিতীয়বার টেক্কা ওঠার সময় 3/কত? 51। 3/51, তাহলে তার মোট গুণ কেন? টেক্কা ওঠার সময় না, এই মাঝখানে গুণ হবে না যোগ হবে? দুইটা ঘটনার জন্য গুণ। স্যার গুণ হবে স্যার। গুণ হবে। মাঝখানে একের অধিক ঘটনা ঘটলে বা ঘটাইলে মাঝখানে কি হবে? গুণ হবে। আর একটা ঘটনা ঘটা যদি আমি 1000টাও চাই, মাঝখানে যোগ এসে দেন, এই যে যোগ করছি না, যোগ আর বিয়োগ তো একই একই ফর্মই, তাই না? হুম। আচ্ছা, তাহলে এই ঘটনা কি ঘটনা বলে যে একটার সাথে আরেকটা ডিপেন্ড করে। আমি যদি ভাই প্রথমটা তুলে দিয়েছি আর দ্বিতীয়টা যদি আমি আবার কার্ডটা যদি আবার রেখে দেই, ঠিক আছে, ঘটনা কিন্তু অন্য কিছু ঘটতে পারতো, বুঝছেন কি? তখন কিন্তু আবার 4/52 হইতো। তার মানে দ্বিতীয় ঘটনা ডিপেন্ড করতেছে প্রথম ঘটনার উপর। প্রথম যেটা তুলছি এটা আমি রাখতেছি না রাখতেছি না। যদি প্রথমটা যদি আমি রেখে দেই, ঘটনা কিন্তু ভিন্ন ঘটনা ঘটবে। এটারে বলা হচ্ছে নির্ভরশীল ঘটনা। নির্ভরশীল ঘটনা মানে হচ্ছে আরেকটার উপর নির্ভর করতেছে সে কি 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 ঘটবে, বুঝছেন কি? স্যার রেখে দেওয়াটা বুঝলাম না। মনে করেন যে আমি একটা তাস তুলছি, তোলার পরে তাহলে টেক্কা ওঠার সম্ভাবনা কতটুকু বলেন? 4/52। 4 কি বলেন তো? 52। এখন কাঠটা রাখি নাই, তাহলে আমার হাতে আছে, তাহলে দ্বিতীয়বার টেক্কা ওঠার সম্ভাবনা কতটুকু? 4/52। তিন বাই না না, এক, 3/51। 51। হ্যাঁ, আচ্ছা, এখন যদি তার যদি রেখে দিতাম তাহলে কি এই ঘটনা ঘটতো? ওই ঘটনা আবার ঘটতো। 4/52। আবার 4/52। 4/52 হইতো। তার মানে দ্বিতীয় ঘটনা ডিপেন্ড করতেছে কার উপর? প্রথম ঘটনার উপর ডিপেন্ড করে নাকি করে না? প্রথম ঘটনা এরকম ঘটছে বলে দ্বিতীয় ঘটনা এরকম করতেছে, বুঝছেন কি? জি স্যার বুঝছি। এটা বলা হচ্ছে নির্ভরশীল ঘটনা। এটা কি বলে বলুন তো? নির্ভরশীল ঘটনা মানে একটার উপর আরেকটা নির্ভর করতেছে কি ঘটবে। আপু, যে আপুটা আপু আপু কি আপনি বিবাহিত? যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার মার্কেট করার ঘটনা হচ্ছে ভাইয়া কত টাকা দিচ্ছে, তার মানে আপনার মার্কেট করাটা হচ্ছে একটা নির্ভরশীল ঘটনা। আচ্ছা আমি স্যার, কি এখানে যে বললেন যে পরপর দুইবার না তুইবা যদি 2 প্যাকেট থেকে একটা করে তুলি, সেম কেস। তাহলে এগুলো স্বাধীন ঘটনা। স্যার ওটা এগুলো কি? তাহলে 4/52 তো 4/52 হতো না? হ্যাঁ, দুই দুইটা প্যাকেট হলে 4/52 হইতো, মাঝখানে গুণ হইতো। হ্যাঁ, এগুলো স্বাধীন ঘটনা, এগুলো একটার উপর একটা ডিপেন্ড করে না।
আমি দুইটা ছক্কা পর পর মারি, হ্যাঁ ছক্কা যদি পর পর মারি, ঠিক আছে, মারলে কি হবে বলুন তো? এই যে এখান থেকে 6 উঠবে, এই 6 ওটা ওখান থেকে 3 উঠবে, ওখানে 3 ওটা কিন্তু ভাই আগের ছক্কার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে নাই, করে না, হ্যাঁ ডিপেন্ড স্যার করে না। করে এগুলো না ডিপেন্ড। এগুলো বলে স্বাধীন ঘটনা। এগুলো কি বলুন তো? স্বাধীন ঘটনা। আমি কি বুঝাইতে পারছি? স্বাধীন এবং অধীন ঘটনা বুঝাইতে পারছি? স্যার ছক্কার ক্ষেত্রে তো স্যার মানে একটা যদি ছক্কায় দুইবার নিক্ষেপ করি তাও তো স্যার স্বাধীন হওয়ার কথা। স্বাধীন, প্রথম হ্যাঁ থেকে স্বাধীন, যদি হ্যাঁ কেউ হ্যাঁ হ্যাঁ স্বাধীন ঘটনা, হ্যাঁ তাও স্বাধীন ঘটনা। আমার কথা হচ্ছে আমি দুইটা ছক্কা মারছি, একটু শুনেন না। স্বাধীন এবং অধীন অনেক সময় পরীক্ষা দিতে পারে কোনটা স্বাধীন ঘটনা কোনটা অধীন ঘটনা, একটু শুনেন না, বোঝার চেষ্টা করেন। স্বাধীন ঘটনা কি জন্য দেন? এটা ছক্কা মারলাম, এই পাশে আরেকটা ছক্কা মারলাম, তাহলে এখন এটাতে 3 উঠবে, এটাতে 6 উঠবে, মনে করেন 4 উঠবে, তাহলে দুইটা কিন্তু স্বাধীনভাবে ঘটবে, মানে একটার উপর আরেকটা ডিপেন্ড করতেছে না। না। বুঝছেন কি? আরেকটা যদি স্যার। মনে করেন আপনিও জব করেন, ভাইয়াও জব করে, ঠিক আছে, দুজনেই জব করে, দুজনে মার্কেট করার ঘটনাগুলো স্বাধীন ঘটনা। আপনি আপনার বোনাসের টাকা দিয়ে মার্কেট করতেছেন, ভাইয়া ভাইয়া বোনাসের টাকা দিয়ে মার্কেট করতেছে, বুঝছেন কি? এগুলো স্বাধীন ঘটনা। আচ্ছা মনে করেন যে আপনি কিছু করেন না, বা ভাইয়ার মানে বোনাসের উপর আপনার ডিপেন্ড করতেছে, ঠিক আছে, এগুলো হচ্ছে নির্ভরশীল ঘটনা। তার মানে আপনার মার্কেট যাওয়ার ঘটনা ডিপেন্ড করতেছে কার উপরে বলেন তো? ভাইয়া টাকার উপরে। ভাইয়া টাকা নাই দিলে আপনার এই ঘটনা ঘটবে না। বুঝছেন কি? জি স্যার। স্যার তার সাথে এটা মনে হয় ওই যে বক্সের ইয়ের মতো, অনেকটা বলের মতো। আচ্ছা ওকে ডান, স্বাধীন অধীন ঘটনা শেষ, হুম। বোঝা শেষ। আচ্ছা এবার হচ্ছে আরেকটা হচ্ছে কি, এই বর্ধনশীল, আর একটা হচ্ছে অবর্ধনশীল, ঠিক আছে। আচ্ছা অবর্ধনশীল ঘটনা হচ্ছে যে ঘটনার মধ্যে কমন থাকবে, কমন, মনে করেন যে কমন আছে, এটা হচ্ছে অবর্ধনশীল ঘটনা, মানে আপনি এটা বর্ধন করতে পারবেন না, মানে আপনি কোনোভাবে এটা কি করতে পারেন না, বর্ধন করতে পারেন না, এটা হচ্ছে অবর্ধনশীল ঘটনা। স্যার স্যার আপনি কি কি ওই যে বলেন? 5 নম্বরের অ্যান্সারটা বলে দিয়েছিলেন, ওই যে রাজা ও রানী ওঠার সম্ভাবনা কত? না না, ওটা ওটা বলে না, ওটা অসম্ভব। রাজা ও রানী একসাথে দুইটা উঠতে পারে না, একটা কাজ নিলে ওটা লেখানো অসম্ভব। রাজা ও রানী একসাথে দুইটা উঠতে পারে না। তাহলে এখন আমাকে বলেন, আমি 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 বলেন, আমি কি আপনাকে বুঝাইতে পারছি স্বাধীন এবং অধীন ঘটনা বুঝাইতে পারছি? জি স্যার, ওটা বুঝতে পারছি। আচ্ছা তাহলে বর্জনশীল আর একটা অবর্জনশীল বুঝে ফেলি, যদি কখনো পরীক্ষা আসে কোনটা বর্জনশীল কোনটা অবর্জনশীল। আচ্ছা যেটার মধ্যে মনে করেন যে একটা কমন জিনিস থাকে, যেমন এই জায়গায় দেখেন কি বলছিল, টেক্কা এবং কি বললাম তো হরতন, টেক্কা এবং হরতনের মধ্যে কোনো কমন আছে নাকি নাই? আছে, আছে, তার কর্তনের মানে ভিতরে একটা ট্যাগ আছে। এইগুলো অবর্জনশীল, আসলে এগুলো আপনি কখনো বর্জন করতে পারেন না, একটার সাথে আরেকটা কি আছে বলুন তো, কমন আছে। এটা হচ্ছে অবর্জনশীল ঘটনা, বুঝছেন কি? আর বর্জনশীল ঘটনা হচ্ছে একটা প্যাকেটের মধ্যে 4টা লাল বল, 3টা নীল বল, 2টা সাদা বল আছে, বুঝছেন কি? সাদা বল ওঠার সম্ভাবনা হচ্ছে কি বলুন তো, কখনো লাল বল উপর ডিপেন্ড করে না, ওটা হচ্ছে বর্ধনশীল ঘটনা। আমি ইচ্ছা করলে এটা বর্জন করতেই পারি, বুঝছেন কি? একটার উপর আরেকটা কি করতেছে না, মানে সুজা হিসাব যদি কমন না থাকে, বলেন লাল এবং নীল বলের মধ্যে কোনো কমন কালার আছে? না। স্যার যদি কমন কালার না থাকে তাহলে সেগুলো হচ্ছে কি বলতো, বর্ধনশীল। যদি কমন বর্ধনশীল। কালার থাকে সেটা হচ্ছে অবর্ধনশীল, সুজা হিসাব। কারণ কমন কালার থাকলে একটা কমন কালার ওঠার কিন্তু একটা সুযোগ আছে, বুঝছেন কি? হ্যাঁ স্যার, এটা তো গতদিন করছি, ওই যে লাল বল কালো বলের অঙ্ক বলে। হ্যাঁ লাল বল কালো বল করছি, কারণ আমরা গতকাল আমরা সবগুলো করছিলাম বর্জনশীল করছি, এবং এই মানে লাল রং থাকলে এটা সাধারণত বর্জনশীল হয়, আর তাস মাস থাকলে এগুলো সাধারণত অবর্জনশীল হয়, বুঝছেন কি? কারণ এগুলো একটা। সংখ্যা তো আসলে আবার বর্ধনশীল। আরেকটা যদি আমি দেখেন স্বাধীন করার আরেকটা উদাহরণ দেই, ঠিক আছে, যেমন আমার পাস করার সম্ভবত হচ্ছে 1/3। আচ্ছা একটা অঙ্ক লিখে দিলেন, ঠিক আছে, একটা অঙ্ক লিখেন। লিখছেন? লেখেন হচ্ছে হাবিব ও হাবিবা একটি পরীক্ষা অংশগ্রহণ করে একটি অঙ্ক সমাধান করবে। লিখছেন সবাই? হুম।
হাবিব ও কি বলুন তো হাবিবা, ঠিক আছে, একটি পরীক্ষা অংশগ্রহণ করে একটা অঙ্ক সমাধান করবে। হাবিবের সমাধান করার সম্ভবত 1/3 এবং হাবিবার 1/4 কি বলুন তো 4। স্যার আবার একটু বলেন। আচ্ছা, হাবিব ও হাবিবা একটা অঙ্ক সমাধান করবে, আমি এত মানে ভূমিকা না করি, হাবিব ও হাবিবা একটা অঙ্ক সমাধান করবে। হাবিবের মানে অঙ্ক সমাধান করার সম্ভাবনা সম্ভবত 1/3 আর হাবিবা হচ্ছে 1/4। বুঝছেন কি? হুম। তাহলে তারা একত্রে সমাধান করলে, ঠিক আছে, তাদের একত্রে সমাধান করার সম্ভাবনা কতটুকু হবে? বুঝছেন কি? আচ্ছা, তাহলে এরকম যদি কখনো হ্যাঁ, বাবা লেখা শেষ, সবার লেখা শেষ ভাইয়া? লেখা হচ্ছে। আচ্ছা, একটা অঙ্ক সমাধান করবে, তাহলে এখন আসেন একটা অঙ্ক সমাধান করলে আমি আপনাকে বলি 1/3 আর 1/4। বলেন এখানে কি প্লাস দিব না মাইনাস দিব? প্লাস। কেন মাইনাস দিব না? এখানে এখানে গুণ দিব না কেন? স্যার এখানে ওরা একটা ম্যাথই করবে দুইজন মিলে। হ্যাঁ, একটা ম্যাথ করবে, একাধিক ম্যাথ করবে না। গুড, এই তো একটা ম্যাথই করবে। ওকে গুড। এবার শুনুন 1/3 প্লাস হচ্ছে 1/4 কি বলুন তো 4। আচ্ছা, এইবার এদের এই যে এটা হচ্ছে এদের একটা স্বাধীন ঘটনা, এটা একটা কি বলুন তো স্বাধীন ঘটনা। এই দুইটা কিন্তু স্বাধীন ঘটনা। সে হাবিব একটা অঙ্কটা কিন্তু এদের মধ্যে কোনো কমন নাই, কিন্তু স্বাধীন না। দুইটা কি স্বাধীন নাকি অধীন? কোন কমন আছে এদের মধ্যে? স্বাধীন স্যার। স্বাধীন। স্বাধীন। এখন এরকম যদি কখনো স্বাধীন ঘটনা হয়, তাহলে এইটার আপনার যে জিনিসটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে এই মানে এর কমনটা নিয়ে আসতে হবে। দুজনের যে কমনটা নিয়ে বের করে নিয়ে আসতে হবে। কমনটা কি হইতে পারে দুজনের? হ্যাঁ, তা আমরা জানি সব সময় ভগ্নাংশের কমন আসে গুণ করে। কি করে বলেন তো, কি করে? ভগ্নাংশের কমন আসে গুণ করে, আর এই পূর্ণ সংখ্যার কমন আসে হচ্ছে ভাগ করে। যেমন 20টা আম 4 জন এবং 5 জনের মধ্যে যদি ভাগ করা দেয়, ঠিক আছে, তো দুইটার মধ্যে কমন মানে সরি 20টা আম যদি দুইজন ব্যক্তি মানে ভাগ করে দেয়, এরকম আসে না? 20 এবং 25টা আম, 20 এবং 25টা আম যদি আমরা কি বলুন তো 5 জনে সমানভাবে ব্যক্তি ভাগ করে দিই, তাহলে কি আমরা কি এর কি শুধু কমনটা নেই নাকি নেই না? নেই। যেমন 5 দা ভাগ করলে বলুন তো দুইটা কমন আসে নাকি আসে না? তাহলে 5 জনের মধ্যে কি বলুন তো আমি ভাগ করে দিতে পারবো। বুঝছেন কি? আচ্ছা যাও, এখন হচ্ছে কি, এখন আমাদের হচ্ছে যদি কখনো ভগ্নাংশের কমন আসে তাহলে আমরা গুণ করে আসে, আর পূর্ণ সংখ্যা ভাগ করে আসে। তাহলে গুণ করলে কমন করলে কত? 1/কত 12 নাকি 12 না? 12। তো যদি কখনো এরকম ভগ্নাংশের অঙ্ক আসে, হ্যাঁ, আর এই স্বাধীন ঘটনা হয়, তাহলে আপনাকে কমনটা বের করে নিয়ে আসতেই হবে। আর কমনটা সবসময় কি করে আসে বলুন তো? গুণ করে আসে। এইগুলোই পরীক্ষার সময় লেখা হচ্ছে কি probability of A দেয়া আছে হচ্ছে 1/3, probability of B দেয়া আছে 1/, কত বলুন তো 4। আমাদের বের করতে হবে probability of A intersection B। A intersection B বের করা হচ্ছে এইভাবে, একটু এটা মনে রাখবেন, কিন্তু এটা কিন্তু পরীক্ষা আসে কিন্তু probability of A গুণন হচ্ছে probability of B, এটা একটা সূত্র মনে রাখবেন। হ্যাঁ, এটা একটা কি বলুন তো সূত্র, probability of A গুণন probability of কি বলুন তো B। বুঝছেন কি? স্যার এটা তো সরাসরি স্যার লসাগু দিয়ে দিলেও হচ্ছে, 12 দিয়ে দিলে উপরে 2 যে 1/, এরকমই আসতেছে। সেটাতে মানে এটা একটা সূত্র আগে দেখাইলাম আর কি। probability of A intersection B মান হচ্ছে probability of A গুণন probability হচ্ছে বলুন তো B। ইন্টারসেকশন মানে কমনটা না স্যার? হ্যাঁ, কমনটা, হ্যাঁ ইন্টারসেকশন মানে কমনটা। এটি সেটে গিয়ে আমরা পড়বো, তো সেটে গিয়ে পড়বো, ঠিক আছে? স্যার এখানে যে 1/12 বিয়োগ করলেন, তো এখানে কমন কিভাবে আসলো? দুজন তো একটা মেথি করতেছে। ওই যে কমন, ওই যে বললাম না, দুজনের মধ্যে একটা কমন একটা সম্ভাবনা থাকতে পারে না? আমার এবং আপনার মধ্যে মানে কমন কিছু জিনিস থাকতে পারে না? যেমন হচ্ছে আপনি চিন্তা করেন, যেমন A প্লাস B হোল স্কয়ার সূত্র আমাদের মধ্যে দুজনের মধ্যে কি কমন থাকতে পারে না? সম্ভাবনার ক্ষেত্রে আমরা দুইজনে এই সূত্রটা ইউজ করলাম, বলেন।
আপনি কি অন্য কোনো সূত্র পারবেন ইউজ করতে? মনে করেন যে এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়ে ইউজ করতে হবে, আমিও তাহলে a প্লাস b ইউজ করতে হবে, আপনিও a প্লাস b হোল স্কয়ার। আপনি নানান ভাবে চিন্তা করে সেটা কিন্তু এই জায়গায় আসছেন, আমিও নানান দিকে চিন্তা করে সেটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে আসছি। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ স্যার, এটা তো বুঝছি। অঙ্ক করার ক্ষেত্রে কি আমরা কি একটা কমন জায়গায় আসি নাকি আসি না বলেন? যতই চিন্তা করি ভাই একটা কমন জায়গায় আসি, কিন্তু মানে সূত্রের মধ্যে আসি ঘুরে ঘুরে, বুঝছেন? কেউ হয়তো বা একটু অন্যদিকে চিন্তা করে, আমি অন্যদিকে চিন্তা করতাম, কিন্তু সবাই কিন্তু ঘুরে ফিরে আসে ওই আমরা রেজাল্টের মধ্যে আসি। রেজাল্ট আনতে হলে আমার এই সূত্র ইউজ করতে হবে। বুঝছেন? তাহলে কমন আসলে এইভাবে করতে হবে, বুঝছেন? স্যার এরকম 1/2 আরেকটা answer দিলে ভালো হইতো, মানে বুঝতে আচ্ছা। পারছি but আচ্ছা ডান, এবার আসেন আরেকটা দিয়ে, হ্যাঁ আরেকটা দিই নাকি? আরেকটা হুম। সরাসরি এরকম দিয়ে দিবে, দেখেন দেখ এরকম দিয়ে দে, probability of A সমান সমান 1/3, probability of B সমান সমান 1 কত 5, probability of A union B সমান সমান ছিল 2/5 হলে probability of A intersection B এটার মান তাহলে কি হবে? ওকে, এরকম দিতে পারে, এটার মান তাহলে কি হবে? ঠিক আছে, এটার মানটা তাহলে কি হবে এটা বের করতে বলছে। ওকে, ভালো কথা। তাহলে আমরা একটা সূত্র জানি, probability of A union B, এটা কি জানি নাকি জানি না বলেন তো? কি লিখবো? probability of A প্লাস বলেন probability of B মাইনাস probability of A intersection B, যার যা তার মান বসাই দিন শেষ। probability of A union B সমান সমান probability of A প্লাস probability of B মাইনাস probability of A intersection B। এবার যদি আমরা মানগুলো বসাই, ঠিক আছে, মানগুলো বসাইলে তাহলে কি আসবে? দেন probability of A মান দিয়ে আছে 1/3, এটা মান দিয়ে আছে 1/5, আর এটার মান দিয়ে আছে হচ্ছে বলতো এই 2/5 2/3 দিয়ে করতে হবে probability of A intersection 2/5 না স্যার এটা? হ্যাঁ 2/5 ছিল, আচ্ছা 5, হ্যাঁ হ্যাঁ দিয়ে আছে A intersection B শেষ। এখন এটার এই পাশে না বাইরে ওই পাশে দিয়ে দেন। এবার দেখেন রাত তাহলে কত আসে, কিছু না কিছু তো আসবেই, আসবে না? এই পাশে যদি probability of A intersection B আসে, এই পাশে 1/3 প্লাস 1/5 মাইনাস 2/5, লসাগু কত 15 মনে হয়, যা আসবে 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 তো, কিছু আসবে, হয়েছে কি? হয়েছে? 1/3। হুম। রেজাল্ট 1/3, তাহলে রেজাল্ট 1/3 শেষ। এরকম একটা পরীক্ষা আসে। ও 5/2 এটা আছে, তাহলে তো ইয়ে হবে, হ্যাঁ 6 হবে। হুম। আচ্ছা, এখন তাইলে আমি কতগুলো কথা বলবো, এগুলো শুধু শুনবেন। আপনার কাজ হচ্ছে এগুলো শোনা, কোনো কাজ নাই, ঠিক আছে? বুঝছেন কি? এগুলো শুধু শুনবেন, হয়েছে? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি আপনাকে এটার বললাম যে অ্যান্সার কি 2/3? 1/3 নাকি আসছে? আসছে। হয়েছে, সবার হয়েছে বা এই হচ্ছে সম্ভবতা, বুঝছেন কি হয়েছে? অ্যান্সার কত স্যার? বললো যে ওখানে একটা চার্জ দেখলাম মামা 2/15? 2/15 জি। আচ্ছা, যা আসে আসবে তো, কিছু না কিছু তো একটা আসছেই, আসছে না? নিশাদ আপু একটু মিউট করেন, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে। খাওয়া যাবে খালি মিষ্টি, খাওয়া যাবে খালি মিষ্টি লাগবে না। হ্যাঁ? ওকে, ওনাকে মিউট করা দেওয়া হয়েছে নিশাদকে, হ্যাঁ। এইবার আসেন, রেডি রেডি কিন্তু এ হচ্ছিল আপনার প্রবাবিলিটি অঙ্ক, বুঝছেন? এখন আমাকে আপনি কোশ্চেন করতে পারেন, যে কোশ্চেন গুলো সাধারণত মানে সবাই করে আর কি, দৈব ঘটনা কি জিনিস, হ্যাঁ এগুলো আগে আপনাকে অনেক আগে যদি এগুলো আমি বুঝাইতে যাইতাম, হুদাই ফাও কোনো লাভ হইতো না, ঠিক আছে? আচ্ছা, দৈব ঘটনা হচ্ছে যে ঘটনা আমি আগের থেকে জানি ঘটবে,
কিন্তু কি ঘটবে সেটা যায় না। যেমন আমি যদি একটা মুদ্রা মারি, আমি জানি এটা কি উঠবে বলুন তো, হেড অথবা টেল উঠবে। আমি যদি একটা ছক্কা মারি, আমি জানি 1 2 3 4 5 6 উঠবে, এগুলো বলে দৈব ঘটনা। মানে আমি নিশ্চিত ভাবে আমি নিতে দৈব ঘটনা আমি জানি, ঠিক আছে, মানে যেটা মানে মানে ঘটবে, কিন্তু কোনটা ঘটবে যায় না। যেমন আমি ছক্কা নিক্ষেপ করলে আমি জানি আগের থেকেই, ঠিক আছে, যে এই 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা ঘটনা ঘটবে, কিন্তু কোনটা ঘটতেছে সেটা কিন্তু যায় না, মারা আগ পর্যন্ত জানি কি যায় না। এইগুলো হচ্ছে দৈব ঘটনা, বুঝছেন কি? মানে আগের থেকে জানি, বাট ওই 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 মুহূর্তে যাই না আসলে কোনটা ঘটবে, সেটা হচ্ছে দৈব ঘটনা। আমি কি আপনার বুঝাইতে পারছি? জি স্যার, যে একটা ফল হচ্ছে আমরা জানি যে এটা না এটা উঠবে। এটা হচ্ছে দৈব ঘটনা। তারপর হচ্ছে আরেকটা বলা হচ্ছে নিশ্চিত ঘটনা, যেটা ঘটবেই। তাহলে আমি যদি একটা ছক্কা মারি, তাহলে হেড অথবা টেল উঠবেই, এটা হচ্ছে নিশ্চিত ঘটনা। বুঝছেন? কথাগুলো সবগুলো কিন্তু সেম, জানেন, কথাগুলো সবগুলো সেম। আচ্ছা, তারপর হচ্ছে অনিশ্চিত ঘটনা, ঠিক আছে। এইটাও একটা অনিশ্চিত ঘটনা। আমি যে মারতেছি, ঠিক আছে, এই যে মনে করেন যে একটা ছক্কা মারতেছি, আসলে কোনটা উঠবে, এইচ না টেল, মানে সরি, এইচ না টি, কোনটা উঠবে এটা আমি সেটা জানি না, এটা হচ্ছে অনিশ্চিত ঘটনা। আচ্ছা, আরেকটা হচ্ছে অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা যেটা ঘটবে না কোনোদিন। যেমন মানুষের রক্ত আবিষ্কার করার ঘটনা, এটা একটা অসম্ভব, আল্লাহ এই ক্ষমতা কাউরে দেয় নাই, দিবেও না। মানে রক্ত আবিষ্কার করার, আল্লাহ মানুষকে কি দিছে বলুন তো, এই যে লিভার ট্রান্সফার দিছে, কিন্তু লিভারটা আবিষ্কার করার সুযোগ দেয় নাই। বুঝছেন কি? একজন লিভার নিয়ে আরেকজন লিভার নিয়ে অ্যাড করতে পারেন, কিন্তু আপনাকে আবিষ্কার করার সুযোগটা দেয় নাই। স্যার কিডনি করলো না আবিষ্কার? হ্যাঁ, কিডনি করছে আর কি, ঠিক আছে, লিভারটা এই সুযোগটা দেয় নাই। তারপর হচ্ছে কারণ লিভারের ভিতরে যে ইয়াগুলো আছে, তারপর হচ্ছে মগর রক্ত, এই সুযোগটা আল্লাহ দেয় নাই। দিলে কেউ না কেউ আবিষ্কার করে ফেলতো। এগুলো হচ্ছে অসম্ভব ঘটনা। কালকে বেবি হওয়ার ঘটনা, এটা অসম্ভব ঘটনা। কারণ বেবি হওয়ার একটা প্রক্রিয়া আছে, ওই প্রক্রিয়ার মধ্যে আপনাকে যাইতে হবে। এগুলো অসম্ভব ঘটনা। এগুলো এগুলো কখনো কি হয় না বলুন তো, মানে এই ঘটনা কখনো ঘটবেই না। এগুলো হচ্ছে অসম্ভব ঘটনা। বুঝছেন কি? স্যার অনিশ্চিত ঘটনাটা কিরকম বলেছিল? অনিশ্চিত মানে যেটা যায় না কোনটা ঘটবে, মানে হয় ছক্কা মারলে হয় 1 উঠবে, নাহলে 2 উঠবে, না 3 উঠবে, না 4 উঠবে, নাহলে 5 উঠবে, নাহলে 6 উঠবে। এটা হচ্ছে একটা অনিশ্চিত ঘটনা। কিন্তু নিশ্চিত ঘটনা হচ্ছে আমি জানি যে কোনো একটা উঠবে, এটা নিশ্চিত ঘটনা। স্যার অনিশ্চিতটা ঠিক ওই যে এমসিকিউ দাগানোর মতো, যে একটা সঠিক হবে কিন্তু কোনটা হবে জানি না। হেরে যায় না, হ্যাঁ ঠিক আছে। আসলে তো দৈব আর অনিশ্চিতের মধ্যে পার্থক্য কোনটা? কিন্তু স্যার একই তো দৈব হলো, এবং একটা তো হবেই। দৈব আর সবগুলো কথা সেম, বললাম না সবগুলো কথা সেম, আমি তো আগেই বলছি সবগুলো। দৈব ঘটনা হচ্ছে হ্যাঁ আমি আগে থেকে জানি এই ঘটনা, এই কোনো একটা ঘটনা ঘটবে, এটাই দৈব ঘটনা। মনে যে আমি আপনি আগে থেকে জানেন না, ঠিক আছে, মনে আপনি কাউরে পছন্দ করেন, হ্যাঁ আপনি আগের থেকে জানেন, হ্যাঁ এখানে নক করলে কিছু একটা হবে, এটা দৈব ঘটনা। কিন্তু আপনি জানেন যে এটা কি বলুন তো, নক করলে কাম হবে না, এটা হলো একটা, এটা দৈব ঘটনা না, এটা অদৈব ঘটনা। যদিও অদৈব বলে কোনো ওয়ার্ড নাই পৃথিবীতে। যেটা আমি আগে থেকে জানি নক করলে মানে কাজ, এখানে নক করলে কাজ হবে, দৈব ভাবে আমি নিশ্চিত, ঠিক আছে। এনে কি বলুন তো, আমি জানি এ নক করলে কাম হবে। যেমন আপনাকে এখন যদি বলি ঐশ্বর্যকে পাওয়ার ঘটনা কতটুকু, এটা হচ্ছে আপনার কাছে এখন অসম্ভব ঘটনা, এটা দৈব ঘটনা না। স্যার, জি স্যার, দৈব আর অনিশ্চিত কি একই স্যার? না, দৈব ঘটনা হচ্ছে আমি আগের থেকে জানি, আমি দেখেন আগের থেকে আমি জানি এটা ঘটবে, কোনটা ঘটবে সেটা জানি না, এটা হচ্ছে দৈব ঘটনা, ঠিক আছে। মানে যেই ঘটনাগুলো ঘটবে ঘটবে এটা ঘটবে, এটাই দৈব ঘটনা, বুঝছেন কি? এটা ঘটবে, ছক্কা মারলে যে কোনো একটা ঘটনা ঘটবে, এটা দৈব ঘটনা। এই একটা দৈব, মানে দৈব ভাবে বলে না, দৈব ভাবে নিলে, ঠিক আছে, আমি নিশ্চিত ভাবে নিচ্ছি একটা, বুঝছেন কি? আচ্ছা, নিশ্চিত ঘটনা হচ্ছে যেটা মানে একটা ছক্কা মারলে যে নিশ্চিত 1 থেকে 6 যে কোনো একটা ঘটনা ঘটবে, এটা আমি নিশ্চিত, অন্য 7 তো ঘটবে না। আর অনিশ্চিত ঘটনা মানে হচ্ছে যে এই ঘটনা মানে কোনটা ঘটবে আমি আসলে জানি না। কথাগুলো সবগুলো সেম না, দেখেন তো কথাগুলো সবগুলো সেম না। স্যার ব্যাপারটা এরকম যে বিয়ে তো হবে, হতেও পারে নাও হতে পারে, বাট হবে, কিন্তু কার সাথে হবে এটা অনিশ্চিত, এটা অনিশ্চিত, হ্যাঁ হ্যাঁ। মাত্র অনিশ্চিত।
পাত্র নিশ্চিত, হ্যাঁ। কিন্তু বিয়ের ক্ষেত্রে কিন্তু আবার একটা ইয়ে আছে, অসম্ভব হইতে পারে। আর কিভাবে যে হবে না এরকম? বিয়ে নেওয়া হবেই না, ঠিক আছে? আপনি এই জায়গায় নিশ্চিত বলতে পারেন না। এটা নিশ্চিত ঘটনা না, এটা অনিশ্চিত ঘটনা, এটা অসম্ভব ঘটনা হইতে পারে, অসম্ভব কিছু না। না, এটা অসম্ভব বলা যায় না, বিয়ে তো হবে। কি খারাপ কথা কই, হ্যাঁ? না, হবে জি স্যার, বিয়ে তো হবে। হবে হবে হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা অনিশ্চিত ঘটনা। বুঝছেন কি? আচ্ছা, স্বাধীন এবং অধীন ঘটনা তো বুঝাইলাম, বর্জনশীল অবর্জনশীল ঘটনা বুঝাইলাম। এই হচ্ছিল গিয়ে আপনার এই এই বর্জনশীল অনেক সময় বিচ্ছিন্ন ঘটনা বলে। যেমন কয়েকদিন আগে এই যে ব্রাহ্মণ ভাই মারামারি করলো না, এই যে কি নিয়ে ধান খেতে, আমার বউ দেখছে আমার খুব পচাচ্ছে, হ্যাঁ, এটা হলো একটা বিচ্ছিন্ন ঘটনা। স্যার ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হয়ে আপনি এত স্যার পোলাইট কিভাবে, মানে এত শান্ত এত পোলাইট, মানে আপনাকে দেখে বোঝা যায় না আপনি ব্রাহ্মণবাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আসলে পোলাইট। এই যে যা দেখেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এই কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা দেখেন, এটা বলছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। মানে কিছু মানে শান্ত যারা এরা মানে ওই অশান্তদের দেখে আর একটু বেশি শান্ত হয়। অশান্ত হয় নাকি? না স্যার, এটা হচ্ছে মানে একটা- ওদের কাজটা তো ওরা করে দেয়, এই কারণে আর ওরা আর কিছু করা লাগে না, ওরা শান্ত থাকে। এটা হলো একটা বিচ্ছিন্ন ঘটনা, এগুলো কয়েকটা ঘটনা যেমন ঘটে। একটা বাড়িতে অনেক সময় থাকে না যে অর্ধেক মানুষ কাজ করে আর অর্ধেক মানুষ কাজ করে না। হুম 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 হুম। আচ্ছা, এই বুঝছেন কি বিচ্ছিন্ন ঘটনা অবিচ্ছিন্ন ঘটনা বুঝছেন তো? অবিচ্ছিন্ন ঘটনা হচ্ছে যে এখন ঘটনার কত মধ্যে নম্বর টাইপ একটা চলতেছে স্যার? কমন থাকবে, একটা কমন কি বলেন তো থাকবে, ঠিক আছে? এটা হলো একটা অবিচ্ছিন্ন ঘটনা, বুঝছেন কি? একটা কমন থেকে যাবে, মনে হয় অবিচ্ছিন্ন একটা ঘটনা, ঠিক আছে? মানে হচ্ছে একটা কমন থেকে গেছে আর কি, এটার একটা লেজ থেকে যাবে। মানে একটা কি আছে বলেন তো, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, বুঝছেন? এই যে আমি বলতেছি বিচ্ছিন্ন আমরা ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা, মানে এগুলো এগুলো কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এগুলো নাই, আসলে কিছু নাই, এমনি হুদাই ফাও, বুঝছেন কি? আর অবিচ্ছিন্ন ঘটনা বললেই এর নিশ্চিত একটা কি আছে, লেজ আছে, বুঝছেন কি? হ্যালো স্যার, এখন কত নম্বর টাইপ চলতেছে স্যার? 6 স্যার নম্বর টাইপ, এটাই শেষ 6 টাইপ আর নাম্বার কি। টাইপ। হ্যাঁ হ্যাঁ। স্যার নিশ্চিত ঘটনা আর দৈব ঘটনা কি একই? আচ্ছা, নিশ্চিত ঘটনা আর দৈব ঘটনা, হ্যাঁ একই, দুইটার ভাষা সেম। নিশ্চিত ঘটনা আর দৈব ঘটনা, দৈব ঘটনা হচ্ছে, হ্যাঁ আমি আগে থেকে জানি এই ঘটনাগুলো ঘটবে, নিশ্চিত ঘটনা আমি জানি আগে থেকে ঘটবে, যেটা মানে দুইটা প্রায় সেম, কথাগুলো সেম। আচ্ছা, এটা গেল, হ্যাঁ বুঝছেন কি? তারপর আপনার কি আর কোনো মানে আহ কোনো কিছু জানা আছে কিনা, হ্যাঁ? মানে আমার কাছে কোনো সম্ভবতা নিয়ে কোনো কোটেশন জানা আছে কিনা, মানে এই জিনিসটা আমার জানা দরকার। স্যার স্যার আমাদের একটু এক্সাম নিলে স্যার ভালো হইতো, মানে যে প্রিভিয়াস চ্যাপ্টার গুলোর উপরে, মানে তাহলে এক্সামের আগে একটু শেষ হয়ে যেত স্যার। এক্সাম হবে, এক্সাম তাহলে আমরা এক্সাম শুরু করে দিই, ঠিক আছে? এক্সাম তো দেন নাই। স্যার দেই তো, কিন্তু স্যার খাতা পাই না, তারপর হচ্ছে কোশ্চেনের আনসার, মানে রাইট আনসার কোনটা এটা পাই না। এইটা জি স্যার, এক্সামের আগে এক্সাম মানে নিয়ে টিচার তো টাইম। একটা দুইটা এক্সাম নিয়ে সেটা খাতা ওরা দেয় না, ওরা বলে যে স্যার আমাদের খাতাগুলো এগুলো প্রিন্ট দেওয়া দরকার, ঠিক আছে? বলে স্যার 5 জন 6 জন পরীক্ষা দিছে, ঠিক আছে? স্যার তাহলে এই প্রিন্ট না দিক স্যার আমাদেরকে অ্যানসারটা বলে দিলে তাও ভালো হয়, মানে আমরা স্যার গ্রুপে আমরা যে ম্যাথ করি, মানে ম্যাথ কি হয় নাকি ভুল হয় তাও তো জানি না। হ্যাঁ স্যার আচ্ছা, বা 5 জন পরীক্ষা দিছেন না, 5 জন উত্তর দিছেন না, 5টা উত্তর যদি মানে এক হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি উত্তর কি ভুল হয়েছে? স্যার মিলে একজনের যায় তো পাঁচটা উত্তর, এক একজনের এক এক রকম হচ্ছে, এক এক কিছু রকম, কমন এক আছে। একজনের এক একটা উত্তর তো হওয়ার কথা না। স্যার মানে স্যার কি এটা এখন এখন কাটটা হয়েছে তখন বলবো আপনি কি কিভাবে? করবেন, দেখবেন যে আসলে ভুলটা কার হয়েছে, ঠিক আছে? আপনি দেখবেন যে তাহলে আমার ভুলটা কোথায় হয়েছে, এবার স্যার ভুলটা খুঁজতে যাবেন। স্যার 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 আনসারটা দিয়ে দিতে হয় কি যে অন্য 5 যারা জনের আছে 5টা অঙ্ক আনসারটা আমি দিতে পারি, আমার আনসারটা তো ভুল হইতে পারে, এইটা স্যার, তাহলে তো বলার নাই কিছু। আমার হ্যাঁ, আনসারটা কি ভুল হইতে পারে না? আপনারা 5 জন মিলে একটা আনসার বলছেন 3, আর আমি একা বলতেছি আনসারটা হচ্ছে 4, বলেন কারটা সঠিক হবে বলেন? স্যার অনেক সময় কি হয়, 5 জনের মধ্যে স্যার 3 জনের হয়তো একরকম হয়েছে, 2 জনের হয়তো আরেক রকম হয়েছে, এরকম হয়। তাহলে 50-50 আবার তে অনেক চলে সময় যাবেন। 5 জনের 5 রকম হয়। এখন কারণ আপনারা 10 জন মিললে মনে করেন একটা উত্তর বলছেন হচ্ছে 10, হ্যাঁ আমি একা বলতেছি হচ্ছে বলেন তো 9, বলেন কারটা রাইট বলেন?
স্যার সম্ভাব্যতা হিসাব করলে তো স্যার ওই যে 10 জনেরটাই হওয়ার কথা। রাইট, ঠিক আছে, সুতরাং উত্তর তো আপনি আরেকটা নিজেই পেয়ে ব্যাপার যাচ্ছেন। স্যার এই যে কোশ্চেন দেওয়ার আগে তো অ্যান্সার অবশ্যই জানে তারা, কোশ্চেনটা হ্যাঁ, দেয় answer গুলো কিভাবে? জানে, হ্যাঁ, স্যার ওগুলো একটু জানে। স্যার অ্যান্সারটা দিয়ে দিলে ভালো হয়, আমরা তাহলে মিলাই আচ্ছা, নিতে পারি। সমস্যা নাই, এখন থেকে আমি কোশ্চেন করবো, আনসার দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। স্যার পরীক্ষা অবশ্যই নিয়েন স্যার এক্সামের আগে। স্যার হ্যাঁ, না, অনলাইনে পরীক্ষা তো তো নিবই, পরীক্ষা নেওয়ার কিন্তু পদ্ধতি পরীক্ষা তো নিবই, অন্যরকম কিন্তু স্যার, ওই যে যে ওই পরীক্ষায় যে আপনি পরীক্ষা দিবেন এটা আমার এনশিওর করতে হবে। স্যার পরীক্ষার আমার যখন বলা পদ্ধতিটা হয়েছে তো যে এই ভালো পরীক্ষাটা লাগে। আগে বাদ দিয়ে দেন, এগুলো তো মোটামুটি কারণ এমনি আপনাদেরকে পরীক্ষা নেওয়ার অনেক পদ্ধতিটা আমরা যেমন আগে সাবজেক্ট অনেক টেস্ট চেষ্টা দিতাম, করছি, 20টা না বুঝছেন, কোশ্চেনে ক খ গ থাকে স্যার। কেন ক খ গ থাকবে না, এগুলো ম্যাথের মধ্যে ক খ গ থাকে নাকি, সহজ সত্য বলতে হবে, হ্যাঁ। আচ্ছা শোনেন, ওই যেটা সাবজেক্ট বলতেছি, টেস্টগুলো যে নেয় সেভাবে কোশ্চেন না করলে ওইভাবে কিন্তু দিয়ে ভালো ম্যাথে হয় এই স্যার। কাজটা করিয়েন না, ক খ গর মধ্যে ম্যাথ যে না, ম্যাথ সরাসরি উত্তর নিয়ে আসবেন, বুঝছেন কি, চারটা অপশন যাবেন না কখনো, চারটা অপশন দেখলে আপনি বিপদে পড়তে পারেন। আপনি যখন অঙ্ক করবেন, আমি আপনার আবারও বলি, এমসিকিউ তে যখন অঙ্ক করবেন, চারটা অপশন দিকে আগে তাকাবেন না, আগে অঙ্কটা দেখে চারটা অপশনে এবার ঘুরে রাখবেন, ঘুরে রেখে এবার উত্তর দেখবেন, তারপর দেখবেন উত্তরটা কত নাম্বার আছে। যদি চারটা অপশন দেখেন, কারণ ওরা কিন্তু জানে আপনি কোথায় কোথায় একটু হালকা চিন্তা ভুল করতে পারেন, ওই উত্তরটা প্রথমে দিয়ে রাখে, আর আপনাকে ওই চিন্তার মধ্যে ঢুকাই দিল। আমার কথা বুঝছেন কি, বুঝছেন ভাই আমি কি বলছি, বুঝছেন? আপনি স্যার এটা যখন একেবারে MCQ একেবারে সত্যি কথা বলছেন স্যার, এটা আমার ক্ষেত্রে হ্যাঁ, হয়তো আগে ওই এখন দেখি না। চিন্তার মধ্যে দাম করে ঢুকাই দেয় আপনাকে, হ্যাঁ, কারণ জানে আপনি চিন্তাটা কোথায় দ্বারা ভুল করতে পারেন। তো আপনি কি করবেন, এই সাইড পরীক্ষার সময় এই সাইডটা অপশন ঘুরে দিবেন, ঘুরে সেটা এবং অঙ্কটা উপরে পড়বেন, ওই অঙ্কটা করবেন, মনে করেন করতে তো 5 সেকেন্ড 10 সেকেন্ড বা 15 সেকেন্ড লাগবে। এবার দেবেন এই অপশনটা কোথায় আছে, 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে না 4 নম্বরে, বুঝছে, সাইডটা দেখলে দেখবেন যে ওই যে আগে একটা উত্তর দেখছেন না, ওই আপনি একটা অঙ্ক করছেন না, দাম করে দেখবেন একটা ভুল উত্তর দিয়ে দিয়েছেন, ওই যে আগে দেখছেন যে, বুঝছেন কি। আরেকটা, আমরা পরীক্ষা শেষ হয়ে গেলে পরপর প্রতিদিন পরীক্ষা নিব, তো আবার একটা একটা সাপ্তাহ দিব পরীক্ষা দিবেন, একটা সাপ্তাহ দিবেন পরীক্ষা দিবেন। স্যার আপনি কি স্যার ত্রিকোণমিতি পরিমিতি করাবেন, যে যে এত ডিগ্রি হুম, অ্যাঙ্গেল থেকে দূরে, স্যার এগুলো অনেক কঠিন। করবো আমরা স্যার পরে, এটা এই কি যে প্রীতি আজকে রাতে সেট স্যার করবো। ওই যে ইম্পর্টেন্ট অনেক কিছু তো বাকি রয়ে গেল, মানে বাকি বলতে আসে আর কি টুকটাক, ওই যে দশমিকের ভগ্নাংশ টগ্নাংশ স্কয়ার এইগুলো বর্গ তো ওগুলা মানসিক মনে। দক্ষতা, যাবো তো এগুলো যাবো, আমরা যাবো, ও আচ্ছা আচ্ছা আমরা চিন্তা যাচ্ছি, করা ঠিক যায়। আছে, আমরা যাবো তো, হ্যাঁ। স্যার পরিমিতি বাকি আছে না? আচ্ছা এবার আসেন, রেডি, পরিমিতি আমরা করছিলাম না জ্যামিতি ক্লাসের মধ্যে কিছু জিনিস, ওইগুলো করলে হবে। স্যার ত্রিকোণমিতিটা কঠিন বেশি স্যার। ত্রিকোণমিতি করবো আমরা পরে ক্লাসে, হচ্ছে আমরা এই যে আজকে সেট শেষ করব, সেট শেষ করে তারপর আমরা ঢুকবো হচ্ছে মানে কাট্টিউসি জ্যামিতি, যেটার মধ্যে আমরা হ্যাঁ ত্রিকোণমিতিও পড়বো। কাট্টিউসি জ্যামিতি আসে না অনেক সময়, কোনটা স্যার সরলরেখার মধ্যে পড়ে, কোনটা সরলরেখার মধ্যে পড়ে না, নিচে কোনটা সরলরেখার অংশ, ঠিক আছে, এগুলো একটা আসে পরীক্ষায়। তাহলে সম্ভবতা নিয়ে কোনো কোশ্চেন নাই আর, প্র্যাকটিস করে দেখি স্যার আপনাদের। স্যার তাহলে প্র্যাকটিস করেন, আমরা তো আবার রাতে ঢুকতেছি আবার সে 8টায়, ঠিক আছে। সম্ভবতার মধ্যে একটা সূত্র আছে স্যার, ডি মর্গানের সূত্র। এটা লাগবে না, স্যার রাতে কি সেট করাবেন? সব না সেট করাবো, হ্যাঁ সব মর্গান আমি এখানে ইউজ করে ফেলছি, ডি মর্গান বলেন যা বলেন সব আমার ইউজ করা শেষ, বুঝছেন কি। স্যার বলেন। স্যার সম্ভবত কি শেষ? অন্য টপিক থেকে কি একটা প্রশ্ন করতে স্যার পারবো? ডিমবর্গনের সূত্রগুলো কি স্যার একটু লিখে দিবেন এই জায়গায়? করেন আচ্ছা স্যার, মানে হচ্ছে বর্ণ নিজে জায়গায় রাখা আর স্থির রাখা কি একই অর্থ বোঝায়? হ্যাঁ নিজের, হ্যাঁ স্থির রাখার না, যদি কোশ্চেনটা এরকম হয় শুনেন যে নাফিসের স্বরবর্ণগুলোকে স্থির রেখে, তাহলে চল চেঞ্জ করতে পারবেন না। আর যদি বলে নাফিসের স্বরবর্ণগুলোকে স্বরবর্ণের জায়গায় রেখে, তার মানে হ্যাঁ। নাফিসের স্বরবর্ণগুলো জায়গা চেঞ্জ হইতে পারে, তার মানে ওই নিজের আবার চেঞ্জ হবে, ওইগুলো আবার চেঞ্জ করতে হবে। মানে হচ্ছে ওই যে স্বরবর্ণগুলো থাকবে ওইগুলো আবার নিজেদের মাঝে সাজবে। হ্যাঁ নিজেদের মধ্যে সাজবে, হ্যাঁ ওই জায়গাগুলো নিজের মধ্যে শুধু যাবে। ও আর স্যার একটা হচ্ছে স্যার কোশ্চেন স্যার, এটা বলেন। 10টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন জিনিস, ওই একদম জিনিস সরাসরি আমরা করছি না, স্যার ওই জিনিস থেকে প্রতিবারে 5টি বলেন সরাসরি আমরা বাছাই করা যাবে। করছি নাকি করি নাই, বি সি ডি ই এফ জি এইচ আই, এখানে হলো 1 2 3 4 5 6 7 8টা, দুইটা এক জাতীয় বাকি হলো ভিন্ন ভিন্ন, এরকম অঙ্ক করছি না।
জি স্যার, বাংলাদেশের মধ্যে এরকম ছিল। বাংলাদেশের মধ্যে না, এই অঙ্কটা সরাসরি করছি আমার যতটুকু মনে পড়ে, ঠিক আছে? যদি এটাই পাঁচটা, করছি। হ্যাঁ 5টা যদি আমি নেই, তাহলে এই জায়গাতে 0 নেই, এখান থেকে নিতে পারবো 5টা, এখান থেকে 1 নিলে এখান থেকে 4টা, এখান থেকে 2 নিলে এখান থেকে পর্যন্ত 3টা, এখান থেকে 3 নিয়ে কোনো সুযোগ নাই, শেষ। বুঝছেন কি? তারপরে এখন আমি এখানে টান দিব করে বললাম তো 5টা, 1 2 3 4 5, এখানে টান দিব 1 2 3 4, 1 2 3, তারপর উপর থেকে কত 8 7, তারপর কত বলতো 6 5 4, নিচে লিখবো হচ্ছে 5 4 3 2 1, উপর লিখবো 8 7 6 5, নিচে লিখবো 4 3 2 1, উপর লিখবো হচ্ছে 8 7 6, নিচে লিখবো হচ্ছে 3 2 1। এবার এটা একটা রেজাল্ট আসবে, আসার পরে যে রেজাল্টটা আসবে এগুলোর সাথে কি বলতো গুণ হবে হচ্ছে এখানে 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল মানে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তাই না? করছিলাম না? জি স্যার, আমি এইভাবেই হবে কিনা ওইটা আমি স্যার দেখতে লাস্টের লাইনে, স্যার লাস্টে তো 2টা এ আছে না, ওইখানে 2 গুণ 1 হবে না, 2টা কমন আছে। লাস্টে বাকি গিয়ে আবার নিচে গিয়ে আবার 2 into 1 হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা স্যার আসছিল বাছাই 38 বিসিএস এ গঠন কোশ্চেন উল্লেখ কখনো। থাকে না স্যার, ওই 37 সময় স্যার কি হ্যাঁ হ্যাঁ বুঝিনি। বললাম যে স্যার যেমন এটাতে স্যার গঠন উল্লেখ নাই, শুধু বাছাই দেওয়া আছে, কিন্তু এটাতে তো আমরা স্যার গঠনের নিয়মটা অ্যাপ্লাই করতেছি। না, ওইটা বাছাই করলে শুধুমাত্র এই অর্ধেকটা হবে, আর গঠন বললে সবটা হবে। ও না, এটা তো বাছাই করা দেওয়া আছে, তাহলে তো শুধু ওই যে ওই পর্যন্ত থাকবে না স্যার। এই পর্যন্ত থাকবে, হ্যাঁ অর্ধেকটা। হ্যাঁ, এটাই স্যার, এটাই কনফিউশন। এবং এবং ওরা কি বইগুলো কি করে জানেন, এটা বাছাই মাছাই কিচ্ছু বোঝে না, ওরা কি করে সবটা করে আলা দামা দাম সবটা করে ফেলে। স্যার কিসের ওই বিন্যাস সমাবেশে স্যার হচ্ছে একটা প্যাটার্ন বোধহয় আপনি দেখাইছিলেন কিনা, আহ, যেমন স্যার আমি কি বলবো, বলেন। স্যার ইকুয়েশন শব্দটির অক্ষরগুলো থেকে 4 অক্ষর বিশিষ্ট বিভিন্ন শব্দ গঠন করা হলো, এদের হ্যাঁ। কতগুলিতে কিউ বর্তমান থাকবে কিন্তু এন থাকবে না। কি থাকবে? মানে ইকুয়েশন থেকে আমি 4 অক্ষর বিশিষ্ট মানে 4টা লেটার নিয়ে একটা শব্দ গঠন করলাম, এরকম। তো এরকম করে কতগুলো শব্দ করতে পারবো যাদের হচ্ছে কিছু শব্দে কিউ থাকবে কিন্তু এন থাকবে না, মানে শব্দগুলোর মধ্যে হচ্ছে কিউ থাকবে কিন্তু এন থাকবে না। আচ্ছা, এন থাকবে না, তাই তো? হ্যাঁ। তার মানে এখন আপনাকে যে কাজটা করতে হবে, ওই যে 4টা নিতে হবে, প্রথম যে এন নিলেন, মানে ইকুয়েশন শব্দটার মধ্যে লিখলেন হচ্ছে ইকুয়েশন, হ্যাঁ EQUATION ইকুয়েশন নাকি? হ্যাঁ। তো ইকুয়েশন শব্দটা বর্ণ আছে 1 2 3 4 5 6 7 8টা না? তারপর ই নিলেন, ঠিক আছে? ই নিলে এখন কথা হচ্ছে বাকি নিতে পারবেন আর 3টা। কটা নিতে পারবেন? 3টা। ভাই বলেন না, কি কটা নিতে পারবেন? 3টা, কিন্তু শর্ত একটা দিছে, কে থাকবে না? এন থাকবে না কিন্তু কিউ থাকবে। তাহলে এন 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 একদম টোটালি বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে বাকি আছে বলুন তো 1 2 3 4 5 6টা না? এই যে 6 ইনটু হ্যাঁ। আবার কি রেখে বলুন তো, আবার ইউ রেখে আবার রেখে 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 বাই, ঠিক আছে বলুন তো? তাহলে এখন নেওয়ার কথা ছিল মাত্র আর 3টা, নিচের কটা 6টা, তাহলে 3টা বাদ দিয়ে দেন। এগুলো করছি আমরা, এই টাইপে করছি। হ্যাঁ, আবার ইউ রেখে আবার সেম, ই রেখে আবার সেম, রিটেনে আসে, প্লিতে আসে না, তোমার অঙ্ক। আচ্ছা আচ্ছা, বুঝছেন কি? জি স্যার। কেন এইগুলো করছি তো আমরা, এই টাইপে করছি তো। স্যার এই পুনর্বিন্যাসের অঙ্কগুলো দেখাইছিলেন? আচ্ছা, পুনর্বিন্যাস হচ্ছে সবসময় যার রেজাল্ট আসবে এক বিয়োগ করে দিতে হবে। এটা মনে হয় স্যার এটা মনে হয় বলতে ভুলে গেছি মনে হয়। পুনর্বিন্যাস যদি কথা বলে আমি একটা মনে অঙ্ক করেন বলি। যে পুনর্বিন্যাসের রেজাল্ট আসছে বলুন তো 120 আসছে টোটাল অঙ্ক, যে অঙ্ক করার পরে পুনর্বিন্যাস নাই 120 আসছে, তাহলে এতে এক বিয়োগ করে দেবেন 119 হবে রেজাল্ট। পুনর্বিন্যাস মানে একটা বিন্যাস হইয়া পৃথিবীতে হয়ে আসে, বুঝছেন কি? ওটা বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা স্যার, ইউনিভার্সিটি শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে পুনর্বিন্যাস করা যায় যেখানে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন হবে না? আবার স্বরবর্ণগুলো কি ক্রম পরিবর্তন হবে না? জি। তার মানে স্থির থাকবে। তাহলে ইউনিভার্সিটির সর্বনিম্ন স্থির রেখে কতবার সাজানো যায় দেখেন। এবার সাজায় এখান থেকে যা রেজাল্ট আসবে এটাতে কি বলুন তো, এই এক বিয়োগ করে দিবেন। স্যার বলেন। স্যার মানে পারমুটেশনের শব্দটি স্বরবর্ণগুলোকে পরিবর্তন না করে কতভাবে সাজানো যাবে, এটা তো স্যার পুনর্বিন্যাসের না? সেম, হ্যাঁ সেম সেম, একদম স্থির রাখবেন। আচ্ছা স্যার, কিন্তু মানে এখানে একটা জিনিস স্যার আমার হচ্ছে কনফিউশন। বলেন। এখানে স্যার পারমুটেশন একটু স্যার বানানটা একটু লিখবেন। বলেন পারমিটেশন শব্দটা বলেন, মান বলেন। KR
PER PAR PAR আচ্ছা একটু করে লিখি PAR MU MU TATION TION ও পারমুটেশন পারমুটেশন আচ্ছা পারমুটেশন শব্দটি হ্যাঁ ওকে পারমুটেশন শব্দটি স্বরবর্ণগুলো পরিবর্তন না করে কতভাবে সাজানো যাবে? ওকে এই যে স্বরবর্ণগুলো আমি পরিবর্তন করব না তার পরিবর্তন থাকবে এই জায়গায় থাকবে ঠিক হ্যাঁ আছে এখন বললাম তো কয়টা বর্ণ আছে 1 2 3 4 5 6টা না জি স্যার 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 বাই কোন হুম। মিল আছে দেখেন তো কোন মিল আছে হ্যাঁ মিল আছে কি আছে স্যার কি ই দুটো আছে আছে দুইটা এ আছে না এত এগুলো ব্লক হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা দুইটা টি দুইটা তাহলে টি দুইটা আছে 4 5 20 4 20 হচ্ছে কত বলতো গুণ করলে 3 4 12 5 360 60 300 কত 60 হ্যাঁ বলেন তারপর কি বলছে বলেন ওইটাই তো, মানে পরিবর্তন না করে কতভাবে সাজানো যাবে? 360 স্যার পূর্ণ বিন্যাস চাইলে 359 হইতো তাই তো? হ্যাঁ এটা থেকে এক বিয়োগ হয়ে যাবে পূর্ণ বিন্যাস হলে এটা থেকে বলতো এক বিন্যাস হবে 300 কত 59 হয়ে যাবে স্যার ওইটাই বুঝতেছিলাম না যে হচ্ছে এখানে তো বর্ণ আছে 11টা কিন্তু আমরা হচ্ছে 6টা কেন নিছি, ওইটাই আর কি স্যার ওই যে বুঝতেছি। ওইগুলো পরিবর্তন করতে পারবে না তার মানে ওরা স্থির হয়ে যাবে ও আচ্ছা পরিবর্তন স্যার করা মানে কি স্থির হয়ে যাবে আচ্ছা স্যার ওইটাই। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, বলবো? বলেন স্যার যে ইকুয়েশন শব্দটির বর্ণগুলো 4 বর্ণ বিশিষ্ট কতগুলো শব্দ একটু আগে গঠন করছি করা যায়? একটু আগে করছি স্যার ওইটা তো স্যার মানে ওই আপুর কোশ্চেনটা অন্যরকম ছিল, আমারটা স্যার 4 বর্ণ বিশিষ্ট কতগুলো শব্দ গঠন করা যাবে? তারপর ও চার স্যার বর্ণ আচ্ছা ইকুয়েশনের মধ্যে দেখেন তো ভাই মানে কোন বর্ণ ডাবল আছে কিনা না স্যার ডাবল না। দেখেন ইকুয়েশন EQUATION নাকি জি স্যার কোনো ডাবল নেই। এই কোন শব্দ নাই তো তাহলে এখন বলেন 1 2 3 4 5 6 7 8টা না জি স্যার 8টাতে নিবেন করা 60টা তাহলে 60টা ভাগ দিবেন ভাগ দিয়ে আচ্ছা উপরে লিখবেন 8 7 6 5 এবার গুণ করে দেন শেষ আচ্ছা স্যার আচ্ছা স্যার ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলো দ্বারা কতগুলো শব্দ গঠন করা যায় যাতে স্বরবর্ণ ও আপেক্ষিক অবস্থার পরিবর্তন হবে না? তাহলে স্বরবর্ণগুলো কি বলেন তো তার অবস্থান পরিবর্তন করতে পারবেন না ওই জায়গায় রেখে দিবেন আর আপেক্ষিক অবস্থার পরিবর্তন বলতে বুঝাইছে? স্যার এটা কি পারমুটেশনের অঙ্কটার মতোই করতে হবে? সেম অঙ্কের মতোই আপেক্ষিক পরিবর্তন বলতে কি বোঝাইছে তাই তো জি জি। আচ্ছা আপেক্ষিক তাহলে মানে অবস্থান পরিবর্তন করতে পারবেন না আর কি জিনিসটা হচ্ছে এরকম এখানে তো স্যার ওই বলে দিছে স্বরবর্ণ ও আপেক্ষিক অবস্থানে পরিবর্তন হবে না। মানে মনে হয় কোনো কিছুরই পরিবর্তন হবে না। স্যার এই যে ইকুয়েশনের ম্যাথটা কি স্যার নিচে ওই যে 4 3 2 1 হবে না এটার না নিচে? হবে না কারণ হচ্ছে এটা শব্দ গঠন করতে বলছে না যদি বাছাই করতে বলতো তাহলে হতো বুঝছেন আপনি উত্তর পাইছেন হুম আরে আমি কি পরিমাণ বলো আমি সব ডেটাগুলো শেষ করে ফেললাম আমি 2 দিন ধরে ক্লাস নিচ্ছি আমি ওয়াইফাই চালনা করে ডেটা দিয়ে ক্লাস নিচ্ছি এখন ডেটা শেষ হয়েছে ওকে বলেন তারপর আর নাই তাই তো তাহলে এখন সলভ করেন রাতে 8টা আবার দেখা হবে ঠিক আছে কয়টার সময় কোনো কোশ্চেন থাকলে করবেন বুঝছেন কি ওকে ভালো থাকেন তাহলে আর সম্পূর্ণ